কল করবে কিনা ভাবছে। কল রিসিভ করলে কি বলবে, কেন ওখানে এভাবে না জানিয়ে যেতে হয়েছে এটা জানতেও কল দিতে পারে তো। 7-5 না ভেবে কল করতে যাবে, এমন সময় তার ফোনটাই বেজে ওঠে। তাকিয়ে দেখে আলিজাই কল দিয়েছে। কলটা রিসিভ করে নেয় সে। কখন এসেছেন বাসায়? অনেকক্ষণ হলো, কিন্তু আপনি হঠাৎ ওখানে কেন গেলেন? আপনি তো বের হতে চেয়েছিলেন আজ, তাই না? মা বা নরিন আপনাকে কিছু বলেনি? না তো। আমার ছোট ভাই আরিশ কিডন্যাপ হয়েছে, ওকে কেউ তুলে নিয়ে গিয়েছে। আমি আর আপনার বাবা এখানে আছি। কি বলছেন? কি এটা কিভাবে হলো? ছোট মা বাসার সামনের দোকানটায় গিয়েছিল, ওখান থেকেই এটা হয়েছে। যে বা যারা এটা করেছে তাদের সাহস আছে বলতে হয়। আপনি এখন কোথায়? থানায় আছি, বাসায় ফিরবো। কি অবস্থা ওখানকার? বাসার সামনে সিসিটিভি চেক করে আশেপাশে সিসিটিভি চেক করে খোঁজাখুঁজি করা হচ্ছে। পাওয়া যাবে হয়তো আজকেই। আমার মনে হচ্ছে এরা আমার বাবাকেও খুন করেছে। আমি তো এর শেষ পর্যন্ত দেখে নেব। আপনার শরীর এখন কেমন? ভালো। আমি কোথায় আসবো? থানায় নাকি আপনাদের বাসায়? আপনি আসবেন? এই অবস্থায় এখানে বসে থাকা যায়? ছোট মা বাসায় খুব কান্নাকাটি করছে, তাড়াতাড়ি বাসায় যাব। আপনিও ওখানেই আসুন। আঙ্কেলের শরীর ভালো না, আমি ওনাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমিও আসছি তাহলে। জি। আরশাল রেডি হয়ে বের হয়েছে আলিজার বাসা যাওয়ার উদ্দেশ্যে। এমন সময় তিথির অফিসের সামনেই তিথিকে কারোর সাথে দাঁড়িয়ে থাকতে দেখে। কারোর সাথে কথা বলছিল, দেখে মনে হচ্ছিল ঝগড়া করছে। একবার ভাবলো বাইক থামিয়ে এগিয়ে যাবে, ঠিক তখনই তিথি অফিসের ভেতর চলে গেল। তাই ভাবলো ওর অফিসের ব্যাপার, হয়তো ওখানে যাওয়া উচিত না। তাই আর সেখানে না দেখে নিজের গন্তব্যে রওনা দিল। আলিজা বাসায় ফিরছিল, এমন সময় অচেনা নম্বর থেকে মেসেজ আসে। হয়তো পুলিশ ফোর্সের হতে পারে ভেবে এই মেসেজটা দেখে। আপনার একটা সাহায্যের প্রয়োজন আছে। এই জায়গায় আমাদের পুলিশ ফোর্স পৌঁছে গিয়েছে, আপনিও সেখানে চলে যান। আশা করা যাচ্ছে আপনার ছোট ভাইকে ওখানেই পাওয়া যাবে। আপনি ওখানে গিয়ে দাঁড়াবেন 8টা দিকে, দুজন এসে আপনাকে নিয়ে যাবে। ওখানে একটা পুরনো বাড়িতে আমাদের লোকেদের আলোচনা সভা বসানো হয়েছে। আমরা ধারণা করছি যারা আপনার ভাইকে নিয়ে গিয়েছে তারাই আপনার বাবাকে খুন করেছে। আপনি তাড়াতাড়ি যে জায়গার নাম বললাম সেখানে পৌঁছে যান। আমাদের কন্ট্রোল রুম বা কোনো অফিসারকে কল দিয়ে জানানোর প্রয়োজন নেই, ওনারাই আপনাকে জানিয়ে দিতে বলেছেন। ওনারা ব্যস্ত আছেন, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আলিজা তাড়াতাড়ি গাড়ি ঘোরাতে বলে ড্রাইভারকে। সেই জায়গায় যেতে বলে যেখানে মেসেজ যেতে বলা হয়েছে। ম্যাডাম ওইটা তো গ্রাম এলাকা। যে সে গ্রামে না ভয়ঙ্কর, গ্রামে দিন দুপুরে মানুষ খুন হয়। আপনারা তো ভাবতে হবে না চাচা, আপনি চলুন। আরিশ বিপদে আছে, তাকে উদ্ধার করা প্রয়োজন। আপনি আমাকে ওখানে রেখে জনপদে এসে অপেক্ষা করবেন। আমাকে তদন্তের ওখান থেকে এসে নিয়ে যাবে, চিন্তা নেই। তবুও ম্যাডাম। তাড়াতাড়ি চলুন চাচা, হাতে সময় নেই। ড্রাইভার আর কথা না বাড়িয়ে গাড়ি ঘুরিয়ে রওনা দেয় সেই গ্রামের উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায় আলিজা। গাড়ি থেকে নেমে দাঁড়ায় আর গাড়ি নিয়ে সামনে গিয়ে দাঁড়াতে বলে। অনেক দূর দূর আলো দেখা যাচ্ছে, আশেপাশে কোথাও মানুষ নেই বললেই চলে। কিছুক্ষণ পর দুজন লোক এসে পেছন থেকে জিজ্ঞেস করলো, আপনি মন্ত্রী সাহেবের মেয়ে? প্রশ্ন শুনে পেছনে ঘুরে তাকায়। দুজন লম্বা চড়া লোক বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আলিজা মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন দুজন তাকে তাদের সাথে যেতে বলে। আলিজা জিজ্ঞেস করে আপনারা কোন থানার, কিন্তু কেউ কোনো জবাব দেয় না। তাদের মধ্য থেকে একজন বলে ওঠে, আপনার ফোন বন্ধ রাখুন, কোনো কল যেন না আসে, বা আপনিও কাউকে কল দিবেন না। আর এমনিতেও এখানে নেটওয়ার্ক থাকে না। ফোন কেন বন্ধ করতে হবে স্যার? আমার ফোন সাইলেন্ট করা আছে, সমস্যা নেই। বন্ধ রাখুন, আপনার জন্যই ভালো হবে। আলিজা আর কথা বাড়ায় না, ফোনটা বন্ধ রেখে তাদের সাথেই যেতে থাকে। 5 মিনিট হাঁটার পর আলিজা জানতে চায় আর কত দূর যেতে হবে। তখন তাদের দুজনের একজন বলে, ওই তো আলো জ্বলছে ওই বাড়িটায়। আমার ভাইকে কি পাওয়া গিয়েছে? খোঁজ চলছে। আচ্ছা, এখানে আপনাদের হেড কে আছেন? গেলেই দেখতে পাবেন, চলুন। লোকগুলো আলিজাকে নিয়ে সেই বাড়িটার একটা রুমে প্রবেশ করে। যদিও এখানে অনেকেরই থাকার কথা ছিল, কিন্তু এখানে আসলেই কেউ নেই। তার মানে আলিজা যা ভেবেছিল তাই হলো, তাকে ধোকা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। পাশে রাখা টেবিল থেকে রশি নিয়ে একজন হাত আর পা বাঁধতে শুরু করলো আলিজা। আলিজা চিৎকার করছে।
নড়াচড়া করছে কিন্তু কিছুতেই কিছু হলো না। অতঃপর দুজন শক্তিশালী পুরুষের কাছে হার মেনে নিয়েছে সে। আলিজাকে বেঁধে মেঝেতেই ফেলে রেখে দুজন বাহিরে চলে যায়। রুম সম্পূর্ণ অন্ধকার, কোথাও নেই কোনো আলো। তবে মাঝে মাঝে পাশের রুম থেকে কেমন গোঙানোর আওয়াজ আসছে। স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না কিছুতেই। এবার একটু ভয় লাগা শুরু হয়েছে আলিজার। তবে কি খারাপ নজর পড়েছে তাদের উপর? কেউ কি বড় শত্রু রূপে সামনে আসছে? প্রথমে তার বাবা, আর এখন তার সৎ ভাই, আর সে। দুই হাঁটুতে মাথা নিচু করে রেখে বিড়বিড় করে কথা বলেই যাচ্ছে সে। হঠাৎই দরজা খোলার শব্দ হতেই মাথা উঁচু করে তাকায় আলিজা। রুমের লাইটটা অন হয়ে যায়। রুমে প্রবেশ করার লোকটি একটা কালো হুডি পরে, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা। আলিজার সামনে চেয়ার টেনে বসলো লোকটি। সামনে বসা লোকটার দিকে এক পলকে তাকিয়ে আছে আলিজা। তো মিস্টার আমজাদ শেখের কন্যা, আমাদের আত্মীয়তা কেমন লাগছে? কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? চুপ করে আছেন কেন? বলুন কিছু। আশা করছি এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি যদি চান আপনার ছোট ভাইকে এখানে পাঠিয়ে দিতে পারি। কি ছোট ভাইকে এখানে একসাথে যাচ্ছেন? ও আচ্ছা, আপনার তো মুখটা আটকে রাখা, কিছু বলতে পারবেন না। এই বলে লোকটা এগিয়ে গিয়ে আলিজার মুখের বাঁধন খুলে দিল। আলিজা যেন হাফ ছেড়ে বাঁচল। কে আপনি? আর আমাদের দুই ভাই বোনকেই বা কেন এভাবে আটকে রেখেছেন? কি ক্ষতি করেছি আমরা? আমাদের এভাবে শাস্তি কেন দিচ্ছেন না আপনি? ক্ষতি তো তোরা করিসনি, ক্ষতি করেছে তোদের বাবা। তোর বাবাকে যেমন মেরেছি সব কয়টাকে শেষ করে ফেলব। তোদের একজনকে বাঁচিয়ে রাখবো না আমি। তোর বাবা আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আমার বাবা কি ক্ষতি করেছে আপনার? তোর বাবা আমার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, আর আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ায় আমার পরিবারটা শেষ হয়ে গিয়েছে। মানে কি বলছেন কি আপনি? আমার বাবা আপনার ক্যারিয়ার কেন নষ্ট করতে যাবে? আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমি আপনার কথা কোনোভাবেই বিশ্বাস করি না। মিথ্যে বলছেন আপনি। আমি আপনার কথা বিশ্বাস করি না। মিথ্যে আমি বলছি না। তোর বাবা আমার পরিবারের জীবন যেভাবে নষ্ট করে দিয়েছে, আমি সেরকম তোর বাবাকে শেষ করে দিয়েছি। তোদের সবাইকে শেষ করে দেব। আপনি জানেন না আপনি কাকে শেষ করে দিয়েছেন। আর চাইলেই সব কিছু শেষ হয়ে যায় না। খুব বড় ভুল করে ফেলেছেন আপনি মন্ত্রী পরিবারের পিছে লেগে। আমার তো যা শেষ হওয়ার হয়ে গিয়েছে, শুধু বাকি আমি আর কি শেষ হব? আমার পরিবারকে শেষ করে দিয়েছে, তাতেই তো আমি শেষ। আমার হারানোর আর কিছুই নেই। কি করেছিল আমার বাবা আপনার সাথে, যার জন্য তার জীবন নিতে দুবার ভাবলেন না? ভাবিনি কে বলেছে? অনেক ভেবে প্ল্যান করে তোর বাবাকে শেষ করেছি। মন্ত্রীর খুন করা সত্ত্বেও পুলিশ আমার কিছু করতে পারেনি, আর পারবো না। কে বলেছে আপনাকে ধরা কষ্টসাধ্য? এই যে আজকে একটা ভুল করে ফেলেছেন, এত বড় ভুলের খেসারত তো আপনাকে দিতেই হবে। কে দিবে আমাকে শাস্তি? তুই, যার কিনা হাত পা সব বাঁধা, আর আমি চাইলে মুখটাও বন্ধ হয়ে যাবে। শাস্তি তো আপনাকে আমারই দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি যদি আপনাকে শাস্তি দেই তাহলে আপনার আর আমার মাঝে পার্থক্য থাকবে না। আপনি অমানুষ হতে পারেন, কিন্তু আমি না। কিন্তু আমি অমানুষ হতে পারি না আপনার মতো। মুখ সামলে কথা বলবি, নয়তো এই যে রিভলভার দেখছিস, এখানকার 6টা গুলির মধ্যে একটা গুলি তোর মস্তিষ্কে ঢুকবে। তারপর সব চুপ, কোনো কথাবার্তা নেই, একদম নীরব পরিবেশ। পরিবেশ তো এবার নীরব হবে। পেছনে একবার শুধু তাকিয়ে দেখুন। আমাকে আর আমার ভাইকে খুব আতিথেয়তা করলেন না? এবার তো আপনার আতিথেয়তার দায়িত্ব আমার নেওয়া উচিত। আমার বাবাকে খুন করলেন, আমার ছোট ভাইকে তুলে নিয়ে এলেন, আমাকেও ইভেন্ট ছাড়লেন না। এর জন্য তো একটা দারুণ আতিথেয়তার আপনার প্রাপ্য। বড্ড ভুল করে ফেলেছেন তাড়াহুড়ো করে দুজনকে একসাথে শেষ করতে চেয়ে। লোকটা পেছনে ঘুরে তাকাতেই দেখে পুলিশের পুরো একটা টিম দাঁড়িয়ে। লোকটা এবার একটু থতমত খেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, তার মানে এই মেয়ে এখানে আসার আগেই সব বুঝে গিয়েছিল। মেয়েটাকে যতটা বোকা ভেবেছিল ততটা বোকা নয়। আলিজা এবার মুখের কাপড় সরিয়ে ফেলে। অনেক আগেই সে হাতের বাঁধন খুলে ফেলেছিল। শুধু শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্যই চুপচাপ ছিল। ধরুন অফিসার, এই লোক কোনোভাবেই যেন পালাতে না পারে। বড্ড চালাক ভাবে নিজেকে। হ্যাঁ, আমার বাবাকে কেড়ে নিয়েছে এই লোক, কোনোভাবেই যেন ছাড়া না পায়। সর্বোচ্চ শাস্তি যেন পায় এই লোক। এবার লোকটা আর এক মুহূর্ত দেরি না করে আলিজার মাথায় রিভলভার ঠেকিয়ে পাশে দাঁড়িয়ে হাসতে থাকে। আমার জীবনের ভয় নেই স্যার,
আমার পুরো জীবনটা তো নষ্ট হয়ে গিয়েছে। আমার জীবন গেলে যাবে, আমার জীবনের কোনো মায়া নেই। মল্ল মন্ত্রীর মেয়েটারে মেরেই মরব। এমন সময় আরশাল রুমে প্রবেশ করে। আলিজার মাথায় রিভলভার ঠেকানো দেখে ভয় পেয়ে যায়। এটাই তো মুখ্য সুযোগ আলিজাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার। তবুও কেন আলিজার খারাপ চাইতে পারছে না সে? কেন মনে হচ্ছে আলিজার কোনোভাবেই যেন কিচ্ছু না হয়? তবে কি সে দুই নৌকায় পা রেখেই চলছে? আলিজার জন্য কেন খারাপ লাগবে? সে তো প্রথম রাত থেকেই চেয়েছিল এই মেয়েটা যেন তার কাছ থেকে বিদায় নেয়। তবে এখন কেন এমন লাগছে? আলিজা আরশালের প্রবেশে তার দিকে তাকিয়ে আছে টলমল চোখে। তবে কি তার শেষ এখানেই এভাবেই হবে? সে আর কিচ্ছু না ভেবে চিৎকার করতে থাকে। স্যার প্লিজ ভয় পাবেন না আমাকে নিয়ে। আমি আপনাদের অনুমতি দিচ্ছি, আমার যা হয় হবে। আপনারা প্লিজ এই লোকটাকে ছাড়বেন না। এই লোকটাকে ছাড়লে আমি শান্তি পাবো না। এই লোকের জন্য আমি আমার বাবাকে। কথা শেষ না করতেই দ্রুম করে শব্দ হয়। রিভলভার সাইলেন্ট করা না থাকায় এমন শব্দ হয়েছে। শব্দ পাওয়ার সাথে সাথে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায়। আরশাল জোরেই আলিজা বলে চিৎকার দিয়ে ওঠে। অতঃপর চারপাশের পরিবেশ কয়েক সেকেন্ডের জন্য নিশ্চুপ হয়ে যায়। আলিজা আর ওই লোক দুজনেই মেঝেতে লুটিয়ে পড়ে। দুইটা রিভলভার থেকে গুলি চলেছিল, একটা লোকের রিভলভার থেকে আর অন্যটা পুলিশ অফিসারের। লোকটার হাতের কবজিতে গুলি লাগার সাথে সাথে নিজেও গুলি করে দেয়। সেটা আলিজার মাংসপেশিতে গিয়ে লাগে। আরশাল দৌড়ে গিয়ে আলিজার মাথা নিজের কোলের উপর নেয়। আরশাল আলিজার দিকে তাকাতেই পারছিল না। সে থাকতে আলিজার এমন কিছু হয়ে গেল। কিচ্ছু হবে না আপনার আলিজা, আমি আছি না। আমি আপনার কিচ্ছু হতে দিব না। স্যার গাড়ি বের করুন না প্লিজ, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমার আবার কি হবে? আমার তো এখনো আপনার ভালোবাসা পাওয়া বাকি। তবে কিছু হয়ে গেলেও ভালো হয়। এই পৃথিবীর মানুষের ভালোবাসা আমি বোকার মতো আশা করে বসে আছি। কিন্তু এই মানুষগুলো তো আমার নয়। আমি মারা গেলে কারো কারো পথ পরিষ্কারও হয়। আমি চলে যাওয়াই ভালো। আমি তো তাই চাইছিলাম। কথাগুলো বলার সময় দুফোঁটা পানি গড়িয়ে পড়ে আলিজার চোখ থেকে। এবার যেন আরশালের বুকের ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। সে কিভাবে পারছে এই মেয়েটাকে কষ্ট দিতে? নিজেকে খুব অপরাধী লাগছিল তার। তার মনে হচ্ছিল কিছু একটা তার থেকে দূরে চলে যাচ্ছে, যেটা তার কাছে থাকা খুব জরুরি। কিছুক্ষণের মধ্যেই দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়, সাথে আরিশকে উদ্ধার করা হয়। রাতে গুলি বের করে ফেলা হয়, কিন্তু সারা রাতে আলিজার জ্ঞান ফিরেনি। দুই বাসার সবাই হাসপাতালে ছিল রাতে, কিন্তু আরশাল এক মুহূর্তের জন্য আলিজার কাছ থেকে সরেনি। বলতে গেলে সারা রাত জেগেছিল সে। আমজাদ শেখ এর খুনিকেও হাসপাতালে কড়া পাহারায় রাখা হয়েছে। বিকেলবেলা তার থেকে জবানবন্দি নিতে হবে। ভোরবেলার দিকে চেয়ারে বসে আলিজার হাত শক্ত করে ধরে বেডে মাথা রেখে ঘুমিয়ে যায় আরশাল। 9টার দিকে রুমে কথাবার্তার আওয়াজে ঘুম ভেঙে যায় আরশালের। তাকিয়ে দেখে আলিজারও জ্ঞান ফিরেছে। আলিজাকে তাকিয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে যায় আরশালের। খেয়াল করে সে আলিজার হাত ধরে ঘুমোচ্ছিল। তাড়াতাড়ি করে হাতটা ছাড়িয়ে নেয়। আলিজার হাতে রাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ, শুধু হাতটা কম নাড়াচাড়া করতে হবে যেন ব্যথা না করে। তাই তো সবাই সিদ্ধান্ত নেয় তাকে বাসায় নিয়ে যাওয়ার। আরিশ এসে আলিজার পাশে বসে আছে। আরিশের মার চোখেও আলিজার জন্য সম্মান আর ভালোবাসা দেখা যাচ্ছে। তিনি কৃতজ্ঞ হয়ে আছেন আলিজার প্রতি। বিকেলে আলিজাকে বাসায় নিয়ে যাওয়ার কথা হলে সে আগে থানায় যেতে চায়, কারণ বাবার মৃত্যুর কারণ তার জানতে হবে। যদিও আরশালের বাবা মিস্টার নওয়াজ জানান বিষয়টা তিনি দেখে নেবেন, তবুও আলিজা সেটা নিজের চোখে দেখতে চায়, জানতে চায়। আলিজার কথায় আর কেউ কোনো কথা বলে না। সবাই বাসায় ফিরে যায়, শুধু আরশাল থেকে যায়। বিকেলে সে আলিজাকে নিয়ে থানায় যাবে, তারপর ওখান থেকে বাসায় যাবে। আরশাল রাত থেকে ফোন বন্ধ করে রেখেছিল। তিথিকে বলেছিল আলিজার অবস্থা খুব খারাপ, তারপরে সে বারবার দেখা করতে বলছিল, যার জন্য আরশাল রাগ করে এই কলটা কেটে ফোন বন্ধ করে রাখে। বাইরে এসে ফোন অন করেই যেন মেসেজ নোটিফিকেশন ঝড় উঠে গেছে। এবার সে মেসেজে সীমাবদ্ধ না থেকে তিথিকে কল দেয়, কিন্তু তিথি কোনোভাবে রিসিভ করছিল না। অপেক্ষা করে করে আরশাল যখন আবার আলিজার কাছে যাবে, ঠিক তখনই তিথির কল আসে। অনায়াসে রিসিভ করে নেয় সে। হ্যাঁ তিথি, কল রিসিভ করছিলে না কেন? আমাকে কল দেওয়ার আপনার কি হবে? বিয়ে করে বউ তো পেয়েই গেছেন, যখন ইচ্ছা কাছে পাচ্ছেন, যা ইচ্ছা করতে পারছেন, আমাকে আর কেন লাগবে? নোংরা কথা বলো না তো তিথি। তোমাকে আমি রাতে বলেছি সব, তারপরও এরকম করে কিভাবে বলতে পারো তুমি? ইদানিং তোমাকে খুব অচেনা লাগে।
এমন তো ছিলে না, হঠাৎ এত উগ্র মেজাজের কেন হয়ে যাচ্ছ? আমি তোমাকে ওই মেয়েটার সাথে জাস্ট নিতে পারছি না। নিতে বলেছে কে তোমাকে? তোমাদের মেয়েদের দোষ, একটা কিছু হলেই সন্দেহ আর খোঁচা দিয়ে কথা বলো। সামনে থাকা মানুষের অবস্থা একটু বুঝবে তো, তাই না? এখন আমি ফোন রাখছি, কালকে দেখা করব। তিথিকে আর কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে সিমটা অফ করে রাখে, কারণ সে চাচ্ছে না এই ব্যাপারে আবার আলিজার খারাপ লাগুক। মেয়েটার এখন একটু ভালো থাকা দরকার, শরীর ও মন উভয়ের সুস্থতা প্রয়োজন। আলিজার কেবিনে ঢুকে দেখে আলিজা বেডে নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখে ওখানে চলে যায় আশাল। আলিজা আরশালের উপস্থিতি বুঝতে পেরে পেছনে ঘুরে তাকায়। আশাল দূরে দাঁড়িয়ে আছে দেখে আলিজা আরশালের সামনে গিয়ে দাঁড়ায়। সবসময় এত দূরে দূরে কেন থাকেন আপনি? এখনো কি আমাকে ভালো লাগেনি? আরও সময় লাগবে আপনার? আমার কিন্তু আর সময়ের প্রয়োজন নেই। আমি বুঝে গিয়েছি আমি আপনাকে। কি? আপনি তো বলেছিলেন আপনার পছন্দের কেউ নেই, তাহলে আমাকে কেন নিজের করে নিচ্ছেন না আরশাল? আলিজার এমন স্পষ্ট কথায় আরশাল একটু ভরকে যায়। সেদিন জ্বরের ঘরে এক কথা বলল, আর এখন আরেক কথা। তবে এতদিনে যা বুঝেছিল আলিজার অনেক জড়তা কাজ করে, ইদানিং তার ধারণা পাল্টে দিচ্ছে এই মেয়ে। আরশাল কিছু বলছে না দেখে তার সবচেয়ে কাছে গিয়ে আর এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরে আলিজা। আলিজার এমন ব্যবহারে এবার আকাশ থেকে জমিনে পড়ার মতো অবস্থা তার। আরশালের হৃদক্রিয়া বেড়ে গেছে, বুকের মধ্যে ঝুম ঝুম শব্দ হচ্ছে, সেটা হয়তো আলিজা শুনতেও পাচ্ছে। কি করছেন আলিজা? বাইরে মানুষ আছে, তারা দেখবে তো। দেখুক, তাতে আমার কি? আমি তো অন্য কারোর প্রিয়জনকে বা বরকে জড়িয়ে ধরিনি, তাই না? তা ধরেনি, কিন্তু ব্যাপারটা কেমন লাগে না দেখতে? সবাইকে কে দেখতে বলেছে? আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনি আমার সাথে তুমি করে কেন বলেন না? আপনার মুখে তুমি শুনতে কি কি করতে হবে? তুমি? হ্যাঁ তুমি। আচ্ছা বলবো। আমি যেন আর আপনি করে বলতে না শুনি, খারাপ লাগে খুব। আচ্ছা ঠিক আছে, এবার তো ছাড়ো। পুরো দুনিয়া তো আমার সাথে বিট্রে করেছে, আপনি প্লিজ আমার সাথে এরকম কিছু করবেন না। আমি না আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার সাথে বিট্রে করলে আমি সহ্য করে নিতে পারবো না আরশাল। আরশাল আর কিছু বলতে পারে না, কি বা বলবে সে। এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতেও তার বাধে, আর সে কিনা ঠকাতে চাইছে। আরশাল এবার সিদ্ধান্ত নেয় তিথির ব্যাপারটা আলিজার সামনে তুলে ধরবে। সে নিজে থেকে বললে এমন পরিস্থিতি তৈরি হবে, আর অন্যভাবে জানলে পরিস্থিতি হাতের বাহিরে চলে যেতে পারে। সব বলার পর নিশ্চয়ই আলিজা তার সাথে থাকতে চাইবে না, সে নিশ্চয়ই প্রতারকের সাথে সংসার করার স্বপ্ন দেখবে না। আজকে বাড়ি ফিরে সব বলে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরশাল। এতে যা হওয়ার হবে। এভাবে একটা বিষয় আর কত চাপা রাখবে সে। বিকেলে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগেই আলিজা আর আরশাল থানার উদ্দেশ্যে রওনা দেয়। থানায় পৌঁছানোর আগে আলিজা মিস্টার নওয়াজকে কল দিয়ে সেখানে যেতে বলে। আরশাল আর আলিজা গাড়িতে বসে আছে। পেছনের গাড়িতে আলিজার ছোট মাও আসছে। আলিজা চুপচাপ আরশালের কাঁধে মাথা রেখে বসে আছে। আরশালও আজ তাকে দূরে থাকতে বলছে না, মেয়েটা অসুস্থ বলে। আমার যদি কালকে কিছু হয়ে যেত তাহলে আপনার জন্য ভালো হতো, তাই না আরশাল? হ্যাঁ, আমি বিয়ে করতে চাইনি, তবে এটা না যে আপনার খারাপ কিছু হোক সে কারণে আমার জীবন থেকে চলে যান, এটা আমি কখনোই চাই না। তখন বিয়ে করতে চাননি, আর এখন কি আপনার সাথে এখন কি আমার সাথে থাকতেও চান না? আরশাল আর কিছু বলতে পারে না, কি বলবে সে। সে তো চায় না আলিজা তার থেকে দূরে থাকুক। আলিজা তার কাছে থাকলে, পাশে থাকলে, এমন উঠার জড়িয়ে ধরলে যে তার কেমন যেন ভালো লাগা কাজ করে। চোখের দিকে তাকালে যেন কোনো অতলে ডুবে যায় সে। চরিত্রহীনের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু সে যে অন্য কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কিভাবে সে তিথিকে ঠকাবে? আবার আলিজাকে ছাড়লে তার সাথে খুব বড় অন্যায় করা হবে। আলিজা আরশালের কাছে কোনো জবাব না পেয়ে বাইরের রাস্তায় মন দেয়। আরশালও বুঝতে পারে আলিজা নিজের কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আরশালও আলিজা থানায় পৌঁছে যায়। অল্প কিছু সময় তিনজন নওয়াজ, আরশাল, আলিজা অপেক্ষা করার পর দুজন কনস্টেবল এসে তাদের একটা রুমে নিয়ে যায়, যেখান থেকে তারা আলিজার বাবার খুনিকে দেখতে পাবে। তিনজন চেয়ার টেনে বসে ততক্ষণে লোকটাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো। প্রথমে কিছু না বলতে চাইলেও কয়েকটা আঘাত গায়ে পড়লেই চিৎকার করে স্বীকার করলো যে সে সব বলবে। লোকটার আচরণে বোঝা যায় হয়তো মাথার সমস্যা হয়েছে। থেকে থেকে হাসে, আবার গম্ভীর হয়ে যায়, আবার কান্নাও করে। পুলিশের ধারণা তাকে ডাক্তার দেখাতে হতে পারে। সে যদি এমনই থাকে তাহলে তো শাস্তির ব্যবস্থা করা কঠিন হয়ে যাবে।
বলো কেন তুই মন্ত্রী সাহেবকে খুন করেছিস বল, তোর সাহস হলো কিভাবে? প্রশ্ন করার সাথে সাথেই লোকটি অফিসারের নাক বরাবর জোরে একটা আঘাত করে। অফিসার ছিটকে মেঝেতে পড়ে যায়। উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে যায়। আমি বলেছি না আমি বলবো, তারপরও আমাকে তুই করে জিজ্ঞেস কেন করবি? তুই শাস্তি দিতে চাইছিস না আমাকে? নিজেই যদি নিজের শাস্তি দিয়ে দেই তাহলে তোরা তোদের মনস্কামনা পূর্ণ করবি কীভাবে? আমার সাথে খারাপ ব্যবহার না, ওকে? ওখানে থাকা বড় অফিসার সবাইকে শান্ত হতে বলে, কারণ বেশি বাড়াবাড়ি করলে বিপরীত কিছু হয়ে যেতে পারে। নিজেও লোকটিকে শান্ত হয়ে বসতে অনুরোধ করেন। কিছুক্ষণ পর পরিবেশ ঠান্ডা হয়ে যায়, কিন্তু পরক্ষণে লোকটা কান্না করে ওঠে। সেখানে থাকা সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। কান্নাটার কারণটা কি? অফিসার কাউসার সবাইকে ঠান্ডা হতে বলেন। নাম কি তোমার? রফিক। জানো তো তাই না তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? হ্যাঁ, ওই আমজাদ শেখ নামক জানোয়ারের বাচ্চাটাকে খুন করার অপরাধে। রফিকের শেষ উক্তি শোনা মাত্র আলিজা রেগে দাঁড়িয়ে যায়। কোনো মেয়ে তার বাবা সম্পর্কে খারাপ কথা হজম করতে পারবে না। আলিজাও তার ব্যতিক্রম নয়। আশালের বাবা আলিজাকে বসতে বলে আর চুপচাপ শুনে যেতে বলে। রফিক প্রথম থেকেই বলা শুরু করে তার কথা। আমি বিয়ে করেছি 2 বছর হয়েছে। বউ নিয়ে গ্রাম থেকে শহরে আসি। মোটামুটি ভালো বেতনের একটা জবও পাই, পেশা সাংবাদিক। ভালোই চলছিল আমাদের দুজনের সংসার। সারাদিন যত পরিশ্রম করি না কেন, রাতে বাসায় ফিরে বউয়ের হাসিমাখা মুখ, খুনসুটি এসবই আমার দিন কেটে যাচ্ছিল। আমার আর ওর কাছে বলতে কেউ ছিল না। আমরা দুজন দুজনের একমাত্র আপনজন ছিলাম। ভালো লাগা খারাপ লাগা আমাদের একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে হতো। সে কোনো বিষয় নিয়ে রাগ করলে আমি খুব সহজে রাগ ঠিক করে ফেলতাম, কারণ সে রাগ পুষে রাখতে পারতো না। এভাবে কয়েক মাস কেটে যায় আমাদের। একদিন বাসায় ফিরছিলাম। রাস্তায় গাড়ি থেকে নেমে মিনিট 2 সময় বাসায় হেঁটে যেতে হয় আমার। প্রতিদিনের মতো হেঁটেই যাচ্ছিলাম। তখন রাত 11টার বেশি বেজে গিয়েছে। এক জায়গায় দেখি 5 থেকে 6 জন লোক মিলে একজনকে মারছে। এক পর্যায়ে পিটানোটা খুনের পর্যায়ে চলে যায়। খুন করে দলের মাঝখান থেকে একজন বেরিয়ে আসে। আমার ভিডিওটা তখনই এক্সপেন্সিভ হয়ে যায়। দেখে খুনি আর কেউ না, সবার প্রিয় মন্ত্রী সাহেব আমজাদ শেখ। আমি অবাকের চরম পর্যায়ে চলে যাই। দল থেকে বের হয়ে ছুরি ধুয়ে নিজের হাতও ধুয়ে নিল। আমি একদম এক পাশ থেকে ভিডিওটা করছিলাম। এমন সময় মন্ত্রী সাহেব নিজেই আমাকে দেখে নেয়। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে পালানোর উদ্দেশ্যে দৌড়ে পালাই। পিছনে তেমন কাউকে না দেখে বাসায় ঢুকে যাই। ভয় লাগছিল, আবার কৌতূহলও জেগেছিল। আমি তো দেখলাম মন্ত্রী সাহেব আমাকে দেখেছে, তাহলে আমাকে ধাওয়া করলো না কেন তার লোক? আমার রাতের খাওয়া কাজ ভয়ে উদা হয়ে গেল। কিছুক্ষণ পর দরজা নক করার শব্দে ভয় পেয়ে যাই। বুঝতে পারছিলাম না কি করব। দরজা না খুলে দেওয়ায় দরজা ধাক্কানো শুরু করে দেয়। আমি আমার স্ত্রীকে খাটের নিচে লুকাতে বলি। সে বুঝতে পারছিল না কি হয়েছে, কারণ আমি তো তাকে কিছু বলিনি। সে আমার কথা শুনতে চাচ্ছিল না। এক পর্যায়ে রাজি হয়ে খাটের নিচে চলে যায়। আমি তাকে বলি যে আমি না বললে যেন বাইরে বের না হয়। সেও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আমার স্ত্রী খাটের নিচে গেলে আমি ভয়ে ভয়ে দরজা খুলে দেই। বাইরে তাকিয়ে দেখি আমজাদ শেখের খারাপ কাজের দলবল। তবে কি আমি যা ভেবেছিলাম তাই হতে চলেছে? এই একটা ভিডিও কি আমার জীবন তছনছ করে দেবে? আমি একটু দেরি না করে নিজের আর স্ত্রীর ক্ষতি হওয়ার ভয় করে ফোনটা সামনে ওদের এগিয়ে বাড়িয়ে দিলাম। প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, এই নিন ফোন। আমি আর কখনো এরকম কাজ করব না। আমি ভীষণভাবে লজ্জিত, প্লিজ মাফ করবেন। ভুল যেহেতু হয়ে গিয়েছে, এর শাস্তি তো পেতেই হবে। এই ফোনটা রাখ আর ওকে ধরে রাখ। দেখ তো রুমে কেউ আছে কিনা। মেয়ে মানুষ থাকলে তো কেউ কথাই নাই। আজকের পাখি পেয়ে যাবি। একদম ডানা ছেটে দিব। শালার কত বড় সাহস, ভিডিও করে। এই ধর ওরে। দুজন লোক ঘরের ভেতরে ঢুকে যায়। আমার বুকের মধ্যে তখন ঝড় শুরু হয়ে গেছে, সবটা হারানোর ভয়। না প্লিজ ভাই, ঘরে কেউ নাই। আমারে এবারের মতো মাফ করে দেন। মন্ত্রী সাহেব কোথায়? আমি ওনার কাছে ক্ষমা চাইব। সারা জীবন ওনার গোলাম হয়ে থাকব। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তাতে হয়। ভেতরে দুজনের হাসির শব্দ আর আমার স্ত্রী চিল্লানোর শব্দ শুনতে পাই। একজন বলে ওঠে, মালটারে পাইছে আইজ রাইতে সকলের মন ভৈরা যাইব ভাই। আমি বারবার অনুনয় করতে থাকি। ভেতরে স্ত্রীর কান্না শুনতে পাই। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি ছুটোছুটি করছিলাম, কিছু করতে পারছিলাম না।
বারবার আল্লাহকে ডাকছিলাম। দোয়ার সাথে দেওয়া তো লাগে কিছু, কিন্তু শুধু আল্লাহর কাছে চাইতেই পারছিলাম, কিছু করতে পারছিলাম না। অতঃপর সব শেষ। এটুকু বলেই লোকটা থেমে গেল। সবাই চুপ হয়ে গেছে তার বর্ণনা শুনে। কিছুক্ষণ চুপ থেকে লোকটা উচ্চস্বরে হেসে ওঠে। সবাই যেন তার বলা বর্ণনার ঘোর এখনো কাটেনি। ওদিকে আলিজার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। হয়তো চোখের এই পানির সাথে বাবাকে দেওয়া সম্মানের সবচেয়ে উঁচু জায়গাটার পরিবর্তন ঘটেছে। আরশাল আলিজার অবস্থা বুঝতে পারে। নিজের বাবার করা এমন অন্যায়ের ঘটনার সত্য সামনে আসায় আলিজা ভেঙে পড়েছে। আলিজার কাঁধে হাত রাখতে আলিজা আরশালের দিকে তাকায়। আপনি কেন কান্না করছেন? একদম কান্না করবেন না। এই লোক মিথ্যে বলছে, তাই না? মিথ্যা বলে কি লাভ হবে বলেন? খুন তো সে করেই ফেলেছে, শাস্তি তাকে পেতেই হবে। মিথ্যা বলে তো শাস্তি কমাতে পারবে না। আমি বিশ্বাস করি না, আমার বাবা এটা করতে পারে না। আচ্ছা, কান্না থামিয়ে দেখুন কি বলে। আলিজা কান্না করতেই থাকে। তার কান্না যেন থামছেই না। ওইদিকে রফিকও কান্না শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর কান্না থামিয়ে নিজেই বলতে থাকে। প্রায় 2 ঘন্টা পর একে একে সবাই বাইরে চলে এসে তৃপ্তির হাসি আসে। আমার স্ত্রীর গলা আর শোনা যাচ্ছিল না। আমি জবাই করা বকরির মতো ছটপট করে যাচ্ছিলাম আর কান্না করে করে আল্লাহকে ডাকছিলাম। আমার মতো অসহায় হয়তো সেদিন কেউ ছিল না। আমি একমাত্র আমার নিজের তুলনায় নিজেকে পরিপূরক ছিলাম। কিছুক্ষণ পর আমাকে গাড়িতে তোলা হয়। খেয়াল করি আমার স্ত্রীকেও দুজন মিলে পাজাগোল করে গাড়িতে উঠায়। গাড়ি চলতে থাকে, চলতেই থাকে। আমি সারা রাস্তায় কান্না করে যাচ্ছিলাম। কিছু সময় পর গাড়ি একটা ফাঁকা জায়গায় এসে থেমে যায়। সবাই মিলে নেমে পড়ে। আমাকেও নামিয়ে একপাশে 2-3 জন মিলে ধরে দাঁড় করিয়ে রাখে। স্ত্রীকেও নামানো হয়। তখনও বুঝিনি সে মৃত লাশ হয়ে গিয়েছে। গাড়ি থেকে পেট্রোল নিয়ে তার শরীরে ঢেলে দেওয়া হয়। আমি বুঝতে পারছিলাম না কি হতে চলেছে। জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু কোনো কাজ হয় না। একটা জ্বলন্ত ডিএসএলআর কাঠে গিয়ে তার শরীরে পড়ে। ব্যাস, সব শেষ। ওখানে 2টা জীবন শেষ হয়ে গিয়েছে। সেদিন একটা শুধু শরীর বেঁচে ছিল। কথা শেষ করে লোকটা নিজের মাথা চুলকি সব শেষ সব শেষ করতে থাকে। ওখানে দাঁড়িয়ে থাকা প্রায় সকলের চোখ ছলছল করছিল। কে কি বলবে সবাই বলার শক্তি হারিয়ে ফেলেছিল। সামান্য ভিডিওর জন্য একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে কেউ? অফিসার কাউসার এবার লম্বা সময় চুপ থাকার পর প্রশ্ন করেন। আচ্ছা, খুনটা করলে কিভাবে? কিভাবে জানলে মন্ত্রী সাহেব ওই সময় বের হবে? রফিক কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে। ওই শালা তো একটা পিঁপড়া। শালার আমি পা দিয়ে পিষে ফেলেছি। আমার জীবনটা তছনছ করে দেওয়ার পর আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারিনি। সব সময় ওই কুত্তার বাচ্চা বাড়ির আশেপাশে অপেক্ষা করতাম, কখন বের হবে, সুযোগ পাবো। আর সেদিন ভোরবেলা এক প্রকার গার্ড ছাড়া দেখে সুযোগ আর মিস করিনি। সুযোগ আমি মিস করিনি। শালার শেষ করে দিয়েছি। শেষ, সব শেষ, সব শেষ। আলিজা নিজের চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বাহিরে চলে যায়। নওয়াজ সাহেব ইশারা করে আরসালকেও আলিজা কোথায় গেল তা দেখতে বলে। আরসাল নিজেও এবার বেরিয়ে যায়। আলিজা পুরো থানায় একটু দাঁড়ায়নি, একদম বাহিরে চলে গেছে। আরসালও আর দেরি না করে আলিজার পিছনে। বাইরে বের হয়ে গেলে আরসাল গিয়ে আলিজার হাত ধরে ফেলে। আলিজা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই আরসাল তার হাত ছাড়ে না। কি হয়েছে আপনার? কোথায় যাচ্ছেন? আমার বাবা নামক অপরাধের ঝুলির কাছে সব জানাতে আমি তার আসল সত্য জেনে গিয়েছি। আপনার কোথাও যেতে হবে না এখন। আমার যেতে হবে, আপনি বুঝতে পারছেন না। বললাম তো যেতে হবে না। এখন আমাদের বাসায় যেতে হবে। যা শাস্তি দেয়ার ওই লোকটাকে আইন দেবে। তারই বা কি দোষ আছে বলুন? বাইরে আমার ছোট মাকে দেখেছেন কি কান্না করছে স্বামীর আসল চেহারা সামনে আসায়? এটা জানাজানি হলে সে কোথাও মুখ দেখাতে পারবে? আমার কথা না হয় বাদই দিলাম, এখন কিছু ভাবতে হবে না আপনার, ভেতরে চলুন। আমার শেষ রিকোয়েস্ট, এরপর আর কখনো আমার বাবার কাছে যাওয়ার জন্য অনুরোধ করব না, আলিজা। প্লিজ। ঠিক আছে, চলুন। আরসাল জানতো আলিজাকে হাজারবার নিষেধ করলেও সে শুনবে না আজকে। এখন তার ওখানে যেতেই হবে। মেয়েটা এতদিন বাবা হারানোর শোকে ছিল, আর এখন বাবার আসল সত্য সামনে আসায় একদম ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর গাড়ি থামলে আলিজা গাড়ি থেকে নেমে দৌড়ে বাবার কবরের দিকে যায়। আরসালও আলিজার পিছনে। আলিজা গিয়ে বসে পড়ে সেখানেই, কান্নায় ভেঙে পড়ে। আরসাল আর তাকে থামায় না। চিৎকার করে কান্না করা একটু প্রয়োজন আছে তার, যদি মনটা একটু হালকা হয় তাতে। কারোর সাথে এতটা অন্যায় না করলেও পারতেন আপনি।
এখন তো আপনাকে বাবা বলতেও আমার রুচিতে বাধছে। আপনাকে আমি আমার জীবনের সব থেকে উঁচু জায়গা দিয়েছিলাম। এখন আপনার অবস্থান কোথায় জানেন? কোনো অবস্থান বাকি নেই আপনার জন্য। এই আমি নাকি আপনাকে বোকার মতো এতদিন হারিয়ে কষ্ট পাচ্ছিলাম। ছি, কত বোকা আমি। পুরো দুনিয়া তো আমায় ঠকিয়ে গেল, আপনিও ছাড়লেন না। নিজের অবস্থান ঠিক রাখতেই আপনি পুরো দুনিয়াকে ঠকিয়েছেন, আর আপনার পাপের ফলস্বরূপ পুরো দুনিয়া আমাকে ঠকালো। আপনার স্মৃতি আগলের ছিলাম এই কয়েকদিন, আর তো কিছু অবশিষ্ট রইল না। আমার কেউ রইল না, আমি একা ছিলাম, একাই আছি, সারা জীবন হয়তো একাই থাকতে হবে। আমাকে কেউ শুভ্র হৃদয়ে শুভ্র ভালোবাসা দিল না। আলিজা বিলাপ করে কান্না করতে থাকে, আর আরশাল পিছে দাঁড়িয়ে আছে। তাকে থামানোর মতো কোনো সিম্প্যাথি যে আর তার কাছে নেই। মেয়েটার মতো হয়তো সত্যি আর কেউ এতটা ঠকে যায়নি, ভালোবাসা ছাড়া থাকেনি। তারও তো অধিকার আছে ভালো থাকার, কাউকে ভালোবাসার, আর কারো থেকে ভালোবাসা পাওয়ার। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।